কারখানাগুলোয় বাড়তে শুরু করেছে পোশাকের ক্রয়াদেশ। গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চান ব্যবসায়ীরা। নতুন নীতিমালা জারি, $30 লাখ বেশি হলে আমদানির তথ্য দিতে হবে আগে, সরকারি ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাজধানীর বাজারে চড়া সব সবজির দাম, বেশিরভাগের কেজি 80 টাকার উপরে, ডিমের ডজন 150 টাকা। জ্বালানি তেল সরবরাহের নতুন যুগে বাংলাদেশ, চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের কার্যক্রম উদ্বোধন শনিবার। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি। আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আসছে গ্রীষ্ম মৌসুমে দেশীয় কারখানাগুলোয় যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের ক্রয়াদেশ বাড়তে পারে 10 থেকে 15% পর্যন্ত। উচ্চ শুল্কের কারণে প্রতিবেশী ভারত এবং চীন থেকেও স্থানান্তর হচ্ছে ক্রয়াদেশ। এছাড়া ফিরতে শুরু করেছে স্থগিত হওয়া ক্রয়াদেশও। তবে বাড়তি ক্রয়াদেশ ধরে রাখতে সরকারের সহযোগিতার পাশাপাশি গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চান ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের শীর্ষ 10 পোশাক রপ্তানিকারক ভিয়েতনাম, চীন, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, হন্ডুরাস, কম্বোডিয়া, পাকিস্তান ও কোরিয়া। এর মধ্যে বাংলাদেশের প্রতিযোগী হচ্ছে ভিয়েতনাম, চীন, ভারত। ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কের জেরে এখন তুলনামূলক ভালো অবস্থানে বাংলাদেশ। গত 2 সপ্তাহে মার্কিন ক্রেতাদের কাছ থেকে আসতে শুরু করেছে বাড়তি ক্রয়াদেশ। এছাড়া বাতিল হওয়া অর্ডারও ফিরছে এখন। ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক মাসে ক্রয়াদেশ বাড়তে পারে 8 থেকে 10%, আর গ্রীষ্মে তা হতে পারে 10 থেকে 15% পর্যন্ত। শুধু তাই নয়, মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসেবে ভারতীয় প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিন্তু ক্রয়াদেশ এখনো আমাদের ক্যাপাসিটির তুলনায় কম আছে, তবে বায়াররা কিন্তু আলোচনা চলতেছে, ক্রয়াদেশ বাড়বে। কোথাও কোথাও ক্রয়াদেশ কিছু, যেমন আমার ফ্যাক্টরিতেই কিছু টপ আপ কোয়ান্টিটি দিয়েছিল, বাট আমি নিতে পারিনি, কারণ আমি হিসাব করে দেখছি ও যে টাইমে চাচ্ছে ওই টাইমের মধ্যে আমার এগুলো শিপমেন্ট করা সম্ভব হবে না। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়াতেও চাহিদা রয়েছে বাংলাদেশের তৈরি পোশাকের, যা রপ্তানিকারকদের শঙ্কা কাটিয়ে আশা জাগাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে প্রাইসটা আসলে বাংলাদেশকে অফার করে সেই প্রাইসে কিন্তু ইন্ডিয়া কাজ করবে না। সুতরাং ওই কারণেই আমরা একটা সুবিধাজনক অবস্থানে আছি, এবং এই যে সুযোগটা আসছে এখন, নতুন যে অর্ডারটা আসছে, সেই অর্ডারগুলো যদি আমরা নিতে পারি এবং নেওয়ার জন্য প্রস্তুত থাকি, তাহলে সেক্ষেত্রে এই অর্ডার আসতে থাকবে সামনের দিনগুলোতে। তবে নতুন সুযোগের সঙ্গে যোগ হয়েছে চ্যালেঞ্জও। ব্যবসায়ীদের মতে বিদ্যুৎ গ্যাসের সংকট, কাঁচামালের দাম বৃদ্ধি এবং বাণিজ্য প্রতিযোগিতা মোকাবেলা করতে হবে এ খাতকে। কারণ ব্যাংকিং সমস্যাটা চরম আকার ধারণ করেছে, তো ব্যাংকিং সমস্যাগুলি কাটিয়ে এরপরে মাল মানে সুতা প্রকিউর করার পরে গ্যাসের সংকট আছে, ডাইং করে কাপড় তৈরি করে এই সময়ের মধ্যে আমি দিতে পারবো না, বিধায় আমি কিন্তু ওই টপ আপ কোয়ান্টিটি আমি নেই। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের 86% বেশি তৈরি পোশাক। গত অর্থ বছরে $754 কোটি বেশি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে যে বোঝাপড়া ছিল সেখানে কিন্তু অনেকটাই কমে এসেছে শুল্কের পরিমাণ, এবং আমরা যদি আমাদের প্রতিযোগী দেশগুলোর তুলনায় দেখি সেক্ষেত্রেও কিন্তু অনেকটা কমেছে, এবং সরকার আরও আশাবাদী এই শুল্কের পরিমাণ 15% ঘরে নেমে আসবে বলে। আপনি কতটা আশাবাদী, এবং যদি 15% ঘরে নেমে আসে তাহলে আমাদের সুবিধা আসলে আরো কতটা হবে বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে? ধন্যবাদ। আপনি দেখেন যে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছি বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে। তিনি তার টিম নিয়ে নিরলস পরিশ্রম করে এটাকে 20% মধ্যে কিন্তু রেখেছেন। এখনো ওনারা আশাবাদী এটা 15-র মধ্যে নামিয়ে আনবেন। তো আমরা 20-এর মধ্যেই আমরা কিন্তু স্যাটিসফাইড। 15 আনলে তো আরো ভালো। তো 20-এর মধ্যেও যদি থাকে, তারপরও কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায় একটা অ্যাডভান্টেজ পজিশনে কিন্তু আমরা রয়েছি, এবং এই অ্যাডভান্টেজ পজিশনে থাকার কারণে
বাংলাদেশে প্রচুর অর্ডার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু বড় প্রশ্ন হচ্ছে সেই অর্ডার আমরা আসলে নিতে পারবো কিনা। যেমন আমি আমার প্রতিষ্ঠানেই আপনারা দেখলেন একটু আগে আমি বলেছি যে আমার প্রতিষ্ঠানে আমি টপ আপ অর্ডারগুলি আমি কিন্তু রিফিউজ করেছি, কারণ যেই সময় দিয়েছে এবং বর্তমান যে চ্যালেঞ্জগুলি প্রেক্ষাপট, মানে ব্যাংকিং চ্যালেঞ্জগুলি, তারপরে গ্যাস সংকট, এই সব কিছু মিলিয়ে আমাদের পক্ষে এই অর্ডারগুলি নেওয়া সম্ভব কিনা সেটাও কিন্তু আমাদের বিবেচনার মধ্যে রয়েছে। এবং আমি ওই দিন বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে বলেছি যে যেদিন টার্গেট ফিক্স করলেন, যে ওনারা যে টার্গেটটা আগামী বছরের এই অর্থ বছরের রপ্তানির জন্য করেছেন সেটার চেয়েও বেশি আমাদের পক্ষে সম্ভব, যদি এই চ্যালেঞ্জগুলি যে চ্যালেঞ্জগুলি আমরা প্রতিনিয়ত দেশের মধ্যে ভিতরে আমরা ফেস করছি, এগুলিকে যদি সরকার যদি এগুলিকে সমাধান করেন, অ্যাড্রেস করেন, তাহলে আমাদের পক্ষে সম্ভব এর চেয়ে বেশি করা। যেমন ধরেন এই মুহূর্তে যদি আমরা বলি যে বাংলাদেশ ব্যাংক তাকিয়ে তাকিয়ে দেখছেন যে বেশ কিছু প্রতিষ্ঠান চলমান ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ওনারা যেখানে উদ্যোগ নেওয়ার কথা এগুলিকে চালিয়ে রাখা, কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছেন না। সেখানে ওনাদের মধ্যে জানি না ইন্টারনাল কি প্রবলেম, ওনাদের মধ্যে ঠেলাঠেলির কারণে আলটিমেটলি ওই ফ্যাক্টরিগুলি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এরকম বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের যে পলিসি, সর্বশেষ পলিসি, এই পলিসির কারণে কিন্তু বর্তমানে আর মানে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত থেকেও টিকে থাকতে পারছে না। যেমন ধরেন আপনার ইডিএফ ফ্যাসিলিটিটা বন্ধ, 10,000 কোটি টাকার যে প্রিশিপমেন্ট ক্রেডিট স্কিম ছিল সেটাও বাংলাদেশ ব্যাংক গত এপ্রিল থেকে বন্ধ করেছেন। তো আমি এর মধ্যে কথা বলেছি ওনাদের সাথে যে রিজার্ভ, একসময় রিজার্ভ কমে গিয়েছিল বলে ইডিএফটা বন্ধ করা হয়েছে, এখন তো রিজার্ভ $32 বিলিয়ন আবার গিয়েছে, তাহলে ইডিএফটাকে আবার পুরোপুরি চালু করুন, 10,000 কোটি টাকার যে ফান্ডটা ছিল ওইটাকে আবার আনেন। তারপরে আপনার হাতেম, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আপনি ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন সমস্যার কথা বলছিলেন। আমরাও জানি যে এইসব সমস্যার কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হচ্ছে। এছাড়াও আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখেছি যে রাজনৈতিক সরকারের পট পরিবর্তনের পরে কিন্তু দেশের অনেক কলকারখানা, বিশেষ করে তৈরি পোশাক খাতে বেশ বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এরই প্রেক্ষিতে কিন্তু অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। তো যদি আমরা চীন এবং ভারত থেকে যদি আমাদের কাছে অর্ডার স্থানান্তর হয়ে আসে, সেই সক্ষমতাটা আমাদের আছে কিনা, অথবা আমরা এই সক্ষমতা ধরে রাখতে পারবো কিনা, সে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আমাদের যে বর্তমানে যে সক্ষমতা আছে, তো আরো যদি 30 to 40% অর্ডার আসে আমরা কিন্তু সেগুলি নিতে পারবো, কারণ আমরা এখনো আমাদের ক্যাপাসিটির অন্তত 30% ক্যাপাসিটির লেস ক্যাপাসিটিতে আমরা রান করতেছি, এটা একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আরো প্রচুর অর্ডার যে আসছে এবং আসার সুযোগ তৈরি হয়েছে, সেটা আমরা নিতে পারার জন্য, যেমন গ্যাস সংকট একটা অন্যতম আরেকটা সংকট, যেটা ব্যাংকিং তো বলেছি, সাথে গ্যাস সংকট। তো গ্যাস সংকটটা যদি সমাধান করা যায় তাহলে এটাও আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে অর্ডারগুলি বেশি নেওয়ার। তৃতীয় যেটা আমরা সবসময় আমরা বলে আসছি যে আমরা এনবিআর এর সহযোগিতা চাই, কারণ এনবিআর এর সহযোগিতা না থাকলে, অতীতে এনবিআর এর সহযোগিতা, এনবিআর এর পজিটিভ পলিসির কারণেই কিন্তু আজকের রপ্তানি খাত এতটুকু এগিয়েছে। বা মানে এনবিআর বলতে আমি সরকার কি বলবো, সরকার বা এনবিআর এর পলিসিগুলি। আর এখন সেই এনবিআর এর পলিসিগুলো যদি আবারও আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষে যে এই বর্ধিত যে সুযোগ আসছে সেই সুযোগগুলি আমাদের পক্ষে নেওয়া সম্ভব। আমরা অতীতের ন্যায় আহ্বান করব এনবিআর যেন অতীতের ন্যায় সহযোগীর ভূমিকায় থাকে। রিসেন্টলি আমরা বেশ কিছু, আপনারা শুনেছেন, বেশ কিছু সমস্যা নিয়ে আমরা কথা বলেছি। এর আগেও ছিল এনবিআর এর কাস্টমস, বিশেষ করে আমদানি রপ্তানির জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে কাস্টমস। তো সেই জায়গাটা আবার কাস্টমসের সহযোগিতা দিয়েই কিন্তু আমরা এতটুকু এসেছি। তো দুইটাই আছে, পজিটিভ প্লাস এবং মাইনাস বা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। তবে আমরা এই মুহূর্তে আমি বিনীত অনুরোধ করব এনবিআর এর চেয়ারম্যান সহ অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু সহায়ক ভূমিকা, এই সময় সব ভুলে গিয়ে একটু সহায়ক ভূমিকা পালন করেন। দেশের অর্থনীতিটাকে আবার চাঙ্গা হয়ে উঠবে ইনশাআল্লাহ, এবং আমরা আমাদের রপ্তানিকে আরো অনেক দূর এগিয়ে নিতে পারবো। এই যে সুযোগটা আসছে, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে দিন, তাহলে দেখবেন দেশের অর্থনীতি, দেশের ফরেন কারেন্সি রিজার্ভ সবকিছুই আবার ঘুরে দাঁড়াবে, সবকিছু ঘুরে দাঁড়াবে। আর তৃতীয়ত আরেকটা, চতুর্থ যেই বিষয়টা আমরা বারবার বলে আসছি, যেটা আপনিও বলছিলেন যে শ্রমিকদের
আনডিউ ডিমান্ড, এটার পিছনে আপনারা যদি দেখেন শ্রমিকরাও এই সরকার পরিবর্তনের পর একটা অনেকটাই তারা আনডিউ ডিমান্ড নিয়ে প্রায় কিন্তু কাজ বন্ধ করে দিচ্ছে, রাজপথে নেমে আসছে ইত্যাদি। এবং এদের পিছনে কিন্তু একটা গোষ্ঠী, স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা এই দেশের থেকে বিদেশের পয়সায় লালিত পালিত হয়ে এদেশের এই অর্থনীতির মূল চালিকা শক্তি পোশাক শিল্পটাকে ধ্বংস করার জন্য, অন্য দেশের হাতে তুলে দেওয়ার জন্য এরা মানে সক্রিয় রয়েছে। এদেরকে চিহ্নিত করে আপনার কাছে জানতে চাইবো, সামনে হয়তো জাতীয় নির্বাচনের আমাদের সম্ভাবনা রয়েছে, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি। সেক্ষেত্রে নির্বাচিত সরকার আসলে কি ধরনের পরিবর্তন হতে পারে? এই যে আমাদের তৈরি পোশাকের এই সম্ভাবনা, সেক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আসতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, সবসময় এটা সর্বজন বিদিত যে একটা নির্বাচিত রাজনৈতিক সরকারি সিদ্ধান্তগুলি খুব ত্বরিত নিতে পারে এবং খুব মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করে। তো বর্তমান সরকারও কাজ করছেন। আমরা তারা যেভাবে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগগুলিকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি এই সরকার যে 1 বছর যে সময় নিলেন, এই সময়ে ওনারা কিন্তু দেশটাকে এখনো গুছাতে পারেননি। যত জঞ্জাট ছিল, এই জঞ্জাট পরিষ্কার করে একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো কিন্তু আমাদের মনে হয় তৈরি করতে পারেননি। তো সেই জায়গাটাকে তৈরি করে নির্বাচন যত দ্রুত সম্ভব একটা রাজনৈতিক সরকারের হাতে যখন ক্ষমতা আসবে, তখন সিদ্ধান্তগুলি নিতে রাজনৈতিক সরকার কিন্তু সবসময় সিদ্ধহস্ত হয়। সুতরাং আমরা এই সরকারকে অনুরোধ করব যে সুযোগটা আসছে, এই সুযোগটাকে কাজে লাগাবার জন্য আমাদের সাথে কথা বলুন। বাণিজ্য উপদেষ্টা মহোদয় গতকালই বলেছেন আগামীকাল শনিবার হয়তো উনি আমাদের সাথে বসতে চাচ্ছেন। এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ। উনি অত্যন্ত প্রোঅ্যাক্টিভ। আমরা তো দেখেছি প্রোঅ্যাক্টিভলি উনি অনেক কিছু করছেন। আপনারা দেখেছেন এর আগে আমরা আশা করব সরকার সব ধরনের সহযোগিতা করবে আপনাদের রপ্তানি খাতে যে অগ্রগতি রয়েছে এবং সম্ভাবনা রয়েছে সেটা ধরে রাখার জন্য। মোহাম্মদ হাতেম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আমদানি লেনদেন পরিচালনা সহজ করতে নতুন বিধিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় $30 লাখ বা সমমূল্যের পণ্য আমদানির ক্ষেত্রে অন্তত 24 ঘন্টা আগে অনলাইনে ইম্পোর্ট মনিটরিং সিস্টেমে রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে সরকারি আমদানির ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে। সার্কুলার জারির পর থেকে 1 বছরের জন্য এটি প্রযোজ্য হবে। এ সময়ের মধ্যে নতুন কোনো নির্দেশনা জারি হলে তা এ সার্কুলার সঙ্গে সমন্বয় করতে হবে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের অনুমোদিত ব্যাংকে প্রতিদিন OIMS এ আমদানির তথ্য রিপোর্ট করতে হবে। এতে করে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিকভাবে আমদানির প্রবাহ, দায় ও বৈদেশিক মুদ্রার চাহিদা পর্যবেক্ষণ করতে পারবে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধন হতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে। পাশাপাশি বিধিমালার খসড়া তৈরির কাজও প্রায় শেষের পথে। সচিবালয়ে বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। নতুন 2 বিভাগের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে সবার নিয়োগ পদ্ধতি, জনবল কাঠামো ইত্যাদি চূড়ান্ত করা নিয়ে আলোচনা হয়েছে। তবে সচিব নিয়োগ করা হবে মেধা, ন্যায়নিষ্ঠা, সততা, দক্ষতা ও প্রজ্ঞা ইত্যাদি বিবেচনা করে। বর্তমানে এনবিআর রাজস্ব নীতি প্রণয়ন এবং আদায় দুটো বিভাগেই কাজ করে থাকে। নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হলে রাজস্ব নীতি প্রণয়ন একটি বিভাগ করবে এবং আদায় করবে আরেকটি বিভাগ। গত 12 মে জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি বিভাগ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে আজও অভিযান চলছে। এরই মধ্যে 4টি ট্রাকে পাওয়া গেছে সাদা পাথর। সকাল থেকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার জুয়েল উদ্দিনের নেতৃত্বে চলে এই অভিযান। এতে অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। সকল থেকে অন্তত 100 গাড়ি আটকে তল্লাশি করা হয়। এ সময় সাদা পাথর বোঝায় 4টি ট্রাক জব্দ করা হয়। এসব ট্রাকে কি পরিমাণ পাথর রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গতকাল তল্লাশি
তল্লাশি অভিযান চালিয়ে 70টি ট্রাকে পাওয়া গেছে সাদা পাথর। পরে পাথরগুলো পাঠানো হয় ভোলাগঞ্জে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদ।